সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আজকে আমি এসেছি অন্যতম একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে আমাদের ইকোনমিক্স এর একটা টপিক, এবং যেটার সাথে আমাদের ব্যবসায়ীরা ওতপ্রোতভাবে জড়িত। যদি কোনো নতুন ব্যবসায়ী ব্যবসায় নামতে চায়, তাহলে তাকে কি মুদ্রাস্ফীতি সম্পর্কে জানতে হবে, অথবা মুদ্রাস্ফীতি জানা কতটুকু প্রয়োজন একজন নতুন ব্যবসায়ী হিসেবে? নতুন ব্যবসায়ী না হোক, রানিং বিজনেসম্যান যিনি আছেন, তাকেও কি মুদ্রাস্ফীতি সম্পর্কে জানতে হবে? এবং মুদ্রাস্ফীতির প্রভাবটা আসলে কোথায়? সাপোজ ধরে নিচ্ছি আমি 1,00,000 টাকা ইনভেস্ট করেছি, 1 বছর পর সেখানে আমার 1,05,000 টাকা এসেছে। এখন অতিরিক্ত 5,000 টাকা কি আমার মুনাফা? এইসব প্রশ্নের অ্যান্সার আজকে আমরা খোঁজার চেষ্টা করব। এবং একজন বিজনেসম্যান হতে গেলে আসলে আমাদেরকে এই জিনিসটা অবশ্যই জানতে হবে, যেটা না জানলে আসলে আমরা প্রফিট কোথায় হচ্ছে এবং আদৌ কি প্রফিট হচ্ছে কিনা সেই জিনিসটা আমরা বুঝতে পারবো না। তাহলে প্রথমে আমি একটু ধারণা নিয়ে নিচ্ছি মুদ্রাস্ফীতি। আমরা অনেকে জানি মুদ্রাস্ফীতি জিনিসটাকে। মুদ্রাস্ফীতি হচ্ছে, স্ফীতি মানে হচ্ছে বেড়ে যাওয়া, আর হচ্ছে মুদ্রা মানে মুদ্রাস্ফীতি মানে হচ্ছে মুদ্রা সরবরাহ বেড়ে যায়, যেটাকে আমরা বুঝে থাকি। একটি দেশের সার্টেন সময়ে, নির্দিষ্ট সময়ে যদি অর্থের সরবরাহ চাহিদার তুলনায় বেড়ে যায়, তাহলে তাকে আমরা সাধারণত মুদ্রাস্ফীতি বলে থাকি। এই মুদ্রাস্ফীতিটা একটি দেশের জন্য যদি 2 থেকে 5% ভিতরে থাকে, তাহলে সেটা সহনশীল এবং তুলনামূলক ভালো ইকোনমিক্সের জন্য। আর যদি সেটা 7 থেকে 10% ভিতরে চলে যায়, তাহলে সেটা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণী যারা আছে তাদের জন্য খুবই টাফ হয়ে যাচ্ছে সেটা জীবন ধারণের জন্য। সো এই জিনিসটা আজকে আমরা দেখবো, এটার সাথে রিলেটেড করে বিজনেসম্যানদের সাথে আসলে কতটুকু এটা জানা প্রয়োজন সেটা আমরা একটু আইডেন্টিফাই করি। তাহলে মুদ্রাস্ফীতি জিনিসটা আমরা ইতিমধ্যে জেনে ফেললাম যে মুদ্রার সরবরাহটা বেড়ে যাওয়া। এখন মুদ্রার সরবরাহটা বেড়ে গেলে আসলে কি হয়? মুদ্রার সরবরাহটা বেড়ে গেলে মূলত হচ্ছে আমাদের যে চাহিদা এবং হচ্ছে যোগান, এই দুইটার মাঝে আমাকে সব সময় ব্যালেন্স রাখতে হয়। এখন ব্যালেন্সটা কোথায়? ধরুন সাপোজ আপনার কাছে 1,000 টাকা প্রয়োজন, 1,000 টাকা প্রয়োজন, আপনার চাহিদা আছে, কিন্তু আপনার পকেটে আছে 10,000 টাকা। তাহলে আপনি কি কাজ করতে চাইবেন? কখনো কখনো কাজ করতে চাইবেন না। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি না করি, তাহলে দেখা যাচ্ছে একটি দেশের উৎপাদন, যেটাকে আমরা জিডিপি দিয়ে কাউন্ট করে থাকি, তাহলে সেই দেশে কর্মক্ষম একটা মানুষের উৎপাদন কমে যাচ্ছে। আর এই উৎপাদনটা আমাদের জাতীয় ক্ষেত্রে গিয়ে প্রভাব পড়ে, ওই দেশের জিডিপিটা ধীরে ধীরে ডাউন হয়ে যায়। তাহলে জিডিপিটা যদি ডাউন হয়ে যায়, তাহলে একটি দেশের অর্থনীতিতে উৎপাদন তখন অনেক কমে যাবে। পণ্যের উৎপাদন যদি কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে চাহিদা তো আগের মতোই, যদি আমরা ধরে নেই আগের মতোই আছে, কিন্তু উৎপাদন কমে গেছে, তাহলে পণ্যের দাম কি বাড়বে কিনা বলেন তো? অবশ্যই পণ্যের দাম তখন বেড়ে যাবে। আর পণ্যের দাম যখন বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আমাকে অতিরিক্ত টাকা দিয়ে অথবা অতিরিক্ত অর্থ দিয়ে ওই পণ্যটা কিনতে হচ্ছে। এই ক্ষেত্রে আমরা মুদ্রাস্ফীতির একটা দিক বিবেচনা করতে পারি, সেটা হচ্ছে মুদ্রার মান কমে যাওয়া। ধরে নিচ্ছি আমি 1 কেজি চাল গত বছর, যদি 1 বছর হিসাব করি, গত বছর 60 টাকায় কিনলাম, অথবা সাপোজ 100 টাকায় কিনলাম, একদম সহজ হিসাবে, পার্সেন্টেজ হিসাবে 100 টাকায় কিনে নিলাম। এখন এই বছর ঠিক এই সময়ে এসে আমাকে সেটা কিনতে হচ্ছে 110 টাকার। পরিমাণ কিন্তু 1 কেজি, আর আমাকে কিনতে হলো 110 টাকা। তাই অতিরিক্ত 10 টাকা আমাকে দিতে হলো। এই অতিরিক্ত 10 টাকা যে আমি দিলাম, এটা কিন্তু আমার 10 টাকা সমপরিমাণ যে আমার পণ্য উৎপাদন হয়েছে আমার জিডিপিতে, সেটা কিন্তু কাউন্ট হয়নি। তাহলে এক্সট্রা অতিরিক্ত আমাকে 10 টাকা দিতে হচ্ছে। তাহলে এটা কিন্তু আমার জন্য নেগেটিভ একটা বিষয়, এবং ইকোনমিক্স আমাদের জন্য একটা নেগেটিভ বিষয়। এখন আমি প্রথমে এই জিনিসটা দেখাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের এই মুদ্রার হ্রাস পায়, মুদ্রার যে মূল্যমানটা আছে সেটা হ্রাস পেয়ে যায়। এখন একটা দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি হয়, মুদ্রা সংকোচন ঘটতেই পারে, বিভিন্ন কারণে ঘটতে পারে। আমরা এখন দেখব মুদ্রাস্ফীতি ঘটার কারণগুলো কি, কেন এই মুদ্রাস্ফীতিগুলো ঘটে থাকে, কেন আমাদের চাহিদা এবং যোগানের মাঝে ভারসাম্য থাকছে না। দেখা যাচ্ছে আমাদের পণ্যের চাহিদা
এবং যোগান কেন উঠানামা করছে অথবা মুদ্রাস্ফীতি কেন ঘটছে সেই জিনিসটা আমরা দেখবো। তাহলে আমরা দেখতে যাচ্ছি মুদ্রাস্ফীতি ঘটার আসলে কারণগুলো কি কি, সেটা আমরা একটু দেখে নিই। মুদ্রাস্ফীতি স্বাভাবিকভাবে যদি কখনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় কোনো একটি দেশে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যেমন সম্প্রতি বাংলাদেশে ঘটে গেল প্রাকৃতিক দুর্যোগ, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই দেশের যে কৃষি পণ্য আছে বা সার্বিকভাবে যে উৎপাদন হওয়ার কথা ছিল সেই উৎপাদন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই উৎপাদন যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে সেই দেশের পণ্যের যে যোগান চাহিদা এটা কিন্তু পরিপূর্ণ করা সম্ভব না, কারণ চাহিদা আমার আগের মতোই আছে কিন্তু দেখা গেছে সেখানে আমার পণ্যের সরবরাহ কমে গেছে। উৎপাদন কমে গেলে আমার সরবরাহ কমে যাবে, সাপ্লাই কমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে চাহিদা আগের মতোই যদি থাকে তাহলে মানুষ কিন্তু অতিরিক্ত টাকা দিয়ে আমাকে এই পণ্যটা কিনতে হবে, তাহলে সেম পণ্যটা আমাকে অতিরিক্ত টাকা দিয়ে কিনে নিতে হচ্ছে। তাহলে এই একটা কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি হওয়া। অন্যতম আরেকটা কারণ হচ্ছে যদি কখনো যুদ্ধ লেগে যায়, কোন একটি দেশে যদি যুদ্ধ লাগে তাহলে যুদ্ধের একটা প্রভাব আছে, সেটা আমাদেরকে মুদ্রাস্ফীতিতে দেখা দেয়। যেমন বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে। প্রথমত যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলেছিল তখন কিন্তু পুরো বিশ্বে কিন্তু এটা প্রভাব পড়েছিল। যেমন আমাদের পরিবহন সেক্টরে সমুদ্র পথে যে পণ্য আনা নেওয়া করা হতো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সেখানে পরিবহন খরচটা অনেক বেড়ে গেছে, কারণ ইন্টারন্যাশনালি সেখানে আমাদের জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে পরিবহন খরচটা বেড়ে গেছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে দেখা গেছে পণ্যের দাম বেড়ে গেছে। তার মানে যুদ্ধের কারণেও বিভিন্নভাবে আমাদের সাপ্লাই ক্ষতিগ্রস্ত হতে পারে, উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সেই ক্ষেত্রে আমাদের এই মুদ্রাস্ফীতিটা দেখা দিতে পারে, মুদ্রাস্ফীতিটা দেখা দিতে পারে। এরপর আরো কারণ আছে, যেমন ধরে নিই আমরা যদি কখন পণ্য ও সেবা যে সরবরাহ আছে সেই সরবরাহ যদি চাহিদার তুলনায় যদি আমাদের হেরফের হয়, যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই জিনিসটা দেখা দেয়। যেমন সাপোজ ধরে নিচ্ছি আমি আমার পণ্য সরবরাহ ঠিক আছে, পণ্য সরবরাহ ঠিক আছে, উৎপাদন ঠিক আছে, কিন্তু চাহিদা ব্যাপক হারে বেড়ে গেছে, কোন একটা কারণে চাহিদা ব্যাপক হারে বেড়ে গেছে, তাহলেই কিন্তু সেই ক্ষেত্রে আমার দেশের মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। এরপর যদি আমি লক্ষ্য করি কোন দেশের মুদ্রানীতির উপর ডিপেন্ড করে, মুদ্রানীতি জিনিসটাকে এটাও একটা ব্যাপক একটা আলোচনা। মুদ্রানীতি একটি দেশের সাধারণত কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি তৈরি করে থাকে। সে মুদ্রানীতির ভিতরে যদি কখনো আমাকে ব্যাংক রেট এর কথা যদি থাকে সেখানে ব্যাংক রেট কখনো বাড়ানো হয় কখনো কমানো হয়, ব্যাংক রেট যদি কোনো কারণে কমিয়ে ফেলা হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মুদ্রার পরিমাণ কিন্তু বাজারে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে অনেক পরিমাণ চলে যাবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো তখন কিন্তু কম সুদে ঋণ দিবে, আর কম সুদে ঋণ দিলে কিন্তু সাধারণ জনগণের হাতে ব্যবসায়ীদেরকে অনেক টাকা চলে আসবে। একটা কারণ হতে পারে। এরপরে আরো অনেক কারণ আছে, যেমন মনে করেন হতে পারে যে আমাদের একটি দেশ রাষ্ট্র যখন ঋণ নিয়ে থাকে বিদেশি বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই ঋণটা সে যদি কখনো অনুৎপাদনশীল কোনো খাতে ব্যবহার করে থাকে তাহলে সেটাও কিন্তু মুদ্রাস্ফীতির কারণ হতে পারে। অনুৎপাদনশীল খাতে যেমন মনে হতে পারে যেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে সেখান থেকে কোনো আউটপুট পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা যদি আমি আমার উৎপাদনশীল যদি কৃষি খাতে ব্যয় করতাম তাহলে সেখানে উৎপাদন হতো, তাহলে এই জিনিসটা পজিটিভ একটা দিক হতো। কিন্তু সেটা না করে আমরা যদি ইলজিক্যাল মানে রিয়েলিস্টিক না এরকম যদি কোনো প্রজেক্ট যদি আমরা হাতে নেই তাহলে যদি কোনো আউটপুট যদি আমরা না পাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই দেশে মুদ্রাস্ফীতি ঘটার সম্ভাবনা প্রচুর থাকে। যেমন আমাদের কর্ণফুলী টানেলের কথা যদি আমরা বলে থাকি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রতিদিনের আয় এবং ব্যয়ের যে হিসাবটা দেখা যাচ্ছে বর্তমানে এটা কিন্তু ব্যাপক হারে বোঝা যাচ্ছে, যেটা আমাদের জন্য অনেক নেগেটিভ একটা বিষয়। এরপর আরো একটা কারণ হতে পারে বাণিজ্যিক ব্যাংকগুলো যদি কম সুদের হারে ঋণ দিয়ে থাকে ব্যবসায়ীদেরকে অথবা জনগণদেরকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জনগণের কাছে অনেক টাকা চলে যাবে, আর অনেক টাকা চলে যাওয়া মানে হচ্ছে তখন মানুষ আগে চেয়ে ভোগ বিলাসিতা আরো বাড়িয়ে দিতে পারে, এই কারণেও মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। এরপরে যদি এমনটিও ঘটতে পারে মজুরি বা বেতন বৃদ্ধি, আমাদের একটি দেশের যদি কোনো কাঙ্ক্ষিত সময়ে মজুরি বা বেতন যদি বৃদ্ধি পেয়ে যায় কোনো একটা নির্দিষ্ট সময় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের মুদ্রাস্ফীতি হতে পারে। বলতে পারেন যে এটা কিভাবে, এটা তো একটা পজিটিভ বিষয় যে বেতন অথবা মজুরি বেড়ে যাবে সরকারি চাকরি দেওয়া অথবা বেসরকারি চাকরিজীবীদের, কিন্তু এটারও একটা নেগেটিভ ইফেক্ট আছে। যেমন আমাদের যদি হঠাৎ করে যদি কখনো বেতন বা মজুরি বৃদ্ধি পেয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের ভোগ বিলাসিতা আগের তুলনায় বাড়ে, মানুষের চাহিদা আগের তুলনায় বাড়ে।
অর্থনীতি এই একটা ইফেক্ট দেখা যাচ্ছে, তখন কিন্তু চাহিদা যদি বেড়ে যায় তখন কিন্তু ওই দিক দিয়ে যদি আমার সাপ্লাই যদি আগের মতো থাকে তাহলে কিন্তু আমার পণ্যের দাম বেড়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের মুদ্রাস্ফীতি হতে পারে। এরপরে অন্যতম একটা কারণ যেটা হচ্ছে আমাদের বাজারে কৃত্রিম সংকট তৈরি করা। যদি পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের পণ্যের আহ সরবরাহ কমে যেতে পারে, আর চাহিদা তো আগের মতোই আছে। তখন দেখা যাচ্ছে এই চাহিদা পূরণ করার জন্য এখন মানুষ অতিরিক্ত দাম দিয়ে পণ্য কিনতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মুদ্রা মান কমে যায়। এখন অর্থনীতিতে এই জিনিসটা আমরা একটু ব্যাপকভাবে আলোচনা করি, সেটা হচ্ছে আমি বিজনেসম্যানের কথা বলেছিলাম যে আমি প্রথম বলেছিলাম 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, 1 বছর পরে সেখানে 1,05,000 টাকা এসেছে। তাহলে আমার কি সেখানে কি 5,000 টাকা কি মুনাফা? এটা কি আদৌ কি মুনাফা আমার? এই জিনিসটা আমি একটু আলোচনা করি এখন। আমাদের দেশের অর্থনীতিতে প্রতি বছর সরকার মান্থলি বেসিস অথবা 12 মাসে কিন্তু আকলন করে থাকে। এই জিনিসটা আমাদের মুদ্রাস্ফীতির হারটা জানিয়ে দেওয়া হয়। গত বছরের তুলনায়, গত বছরের আগস্ট মাসের তুলনায় বর্তমান মাসের আগস্ট মাসের তুলনা সাথে করে 11.66% যে মুদ্রাস্ফীতির হার বর্তমানে রানিং আছে। এখন আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, এখন এই 1 লক্ষ টাকা বিপরীতে আমি 1,05,000 টাকা আমি 1 বছর ব্যবসা করে পেয়েছি, তার মানে 5,000 টাকা আমার মুনাফা হয়েছে। এটা আমরা স্বাভাবিক চোখে দেখতে পারি। কিন্তু এটা তো আমরা নিশ্চিত বলতে পারি, আমরা এই যে মুদ্রাস্ফীতির যে হারটা দিয়ে আমরা বিবেচনা করেছি, আমাদের বর্তমান রানিং যে মুদ্রাস্ফীতির হার 11.66%, এটা যদি হিসাব করি তাহলে দেখা যাচ্ছে আপনাকে যদি লাভ করতে হয়, 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 1 বছর পরে যদি মুনাফা করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার 1,11,000 টাকা সামথিং আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। এবং এই 1,11,000 টাকার উপরে যদি চলে যায়, মনে করেন 1,15,000 টাকা বা অথবা 1,20,000 টাকা, তাহলে আপনি বলতে পারেন আপনার এখানে প্রফিট হয়েছে 9,000 টাকা। এখানে প্রফিট হয়েছে কত টাকা? 9,000 টাকা হয়েছে। যেহেতু আমরা ধরে নিয়েছি সাপোজ 11% হচ্ছে আমাদের কি মুদ্রাস্ফীতির হার, কারণ হচ্ছে আমার 1 বছর পরে এই মুদ্রার রেটটা কমে যাচ্ছে, এই মুদ্রার মানটা কমে গেছে। এই 1 বছরে আমার মুদ্রা মানটা কমে গেছে 11%। 11% আপনাকে অতিরিক্ত করতে হবে। এটা করলে গত বছরের টাকা সমান হবে। আমরা ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে এই জিনিসটা জানি। আবার এই জিনিসটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আপনি ব্যবসা করেছেন, আপনি কিন্তু এই টাকাটা চাইলে কিন্তু সুযোগ ব্যয় হিসেবে খাটাতে পারতেন। আপনি যদি কোনো একটা ব্যাংকে এই টাকাটা রাখতেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাংকের কাছ থেকে একটা পার্সেন্টেজ পেতেন। সেই পার্সেন্টেজ সমপরিমাণ টাকাও যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে তো সেটা ব্যবসায় কোনো লাভ হলো না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আপনি যে 1,05,000 টাকা অর্জন করেছেন 1 বছর পরে, সেখানে এই 5,000 টাকা কিন্তু আপনার মুনাফা না। এই 5,000 টাকা গত বছরের টাকা সমানও হয়নি। গত বছরের 1 বছরের যে 1 লক্ষ টাকা এই বছর সমান হবে যদি 1,11,000 টাকা আপনার উপার্জন হয় আপনার ব্যবসা থেকে। আর যদি মুনাফা হতে হয় তাহলে 1,11,000 টাকার উপরে আপনাকে ইনকাম করতে হবে আপনার ব্যবসা থেকে। তাহলে সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে আমার ব্যবসায়ের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি আমাকে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। আমি জানি না আমাদের ব্যবসায়ী যারা আছেন, ছোটখাটো ব্যবসায়ী, এটা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, এক মালিকানা ব্যবসায়ী সাধারণত যারা করে থাকেন, এক ব্যক্তি অথবা পার্টনারশিপ বিজনেস যারা করে থাকেন, এটা আসলে ভাবেন কিনা আমি জানি না। এটা ভাবাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ বড় বড় কোম্পানিগুলো তারা এগুলা মেজারমেন্ট করে, তারা এগুলো স্টেপ বাই এগুলা করে থাকে, কারণ তারা ইনভেস্টমেন্ট করার আগে তারা ভেবে থাকে যে আগামী 5 ইয়ার্স 20 ইয়ার্স পর কি হবে, তারা এই জিনিসগুলো অ্যানালাইসিস করে থাকে। কিন্তু আমরা ক্ষুদ্র ব্যবসায়ী যারা, এই ক্ষুদ্র ব্যবসায়ীরা আসলে কি এই জিনিসটা আমরা মাথায় রাখি? এই জিনিসটা আমরা আদৌ মাথায় রাখি না। আমরা ভাবি যে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, এখানে যদি এক্সট্রা কিছু পেয়ে থাকি তাহলে সেটাই হচ্ছে আমার মুনাফা। তাহলে এই জিনিসটা আসলে আমাকে ভাবতে হবে। আমরা যারা নতুন ব্যবসায়ী, এই ব্যবসায়ী হলো আমাকে এই জিনিসটা ভাবতে হবে আসলে এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য ভাবে আমি ব্যবসাটা শুরু করতে পারবো। আমি এই ব্যবসা থেকে কি আদৌ আমি 1 বছর পরে গিয়ে আমি মুদ্রাস্ফীতিকে টপকিয়ে কি আমি মুনাফা করতে পারবো কিনা, সেই জিনিসটা আমাকে আয়ত্ত করতে হবে। এবং এই জিনিসটা যদি স্বাভাবিক মানুষের কথা আমি চিন্তা ভাবনা করি, মুদ্রাস্ফীতিটা কিন্তু মানুষের জীবনযাত্রার উপর ব্যাপকভাবে প্রভাবিত করে। যেমন মানুষের ইনকাম যদি গত বছরের তুলনায় যদি এই বছর না বাড়ে, তাহলে কিন্তু সে 1 কেজি চালের মূল্য 100 টাকা আজকে দিতে হচ্ছে তাকে 110 টাকা।
তার তো বেতন বাড়েনি, মজুরি বাড়েনি, তাহলে তার জীবনযাত্রার মানটা খুবই নিম্ন হয়ে যাচ্ছে। আর আমরা বলেছি এই পার্সেন্টেজ হারটা যদি 7 থেকে যদি 10% হয়ে যায়, তাহলে তার জন্য কিন্তু খুবই খুবই নগণ্য অবস্থায় চলে যাবে তার জীবনযাত্রার মানটা। আর এই জিনিসগুলো বিভিন্ন কারণে হয়ে যেতে পারে, এটা আমরা আলোচনা করেছি, বিভিন্ন কারণে হয়ে যেতে পারে। আর এটা থেকে উত্তরণের পথ কিন্তু অনেকগুলো আছে। আমরা যে পয়েন্টগুলো বলেছি এই পয়েন্টগুলো ঠিক বিপরীত করে দিলে এগুলো হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট সময়ে সময়ে বিভিন্ন ধরনের রাজস্ব নীতি, মুদ্রানীতি এই জিনিসগুলো তৈরি করে থাকে তাদের এই মুদ্রাস্ফীতি কন্ট্রোল করার জন্য। এবং সরকার খুবই তৎপরতা ভাবে বাজার তদারকি করতে হবে তখন, এটা তো আমরা স্বাভাবিকভাবে জানি, এটা আমরা দেখতে পাচ্ছি। তিন যে সংকটটা আছে, অসাধু যে চক্র আছে ব্যবসায়ী, এটা কিন্তু খুবই আমাদের ব্যবসার জন্য নেগেটিভ একটা সাইড। তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রেখে আসলে আমাদের ব্যবসাটা করা উচিত, যেখানে হচ্ছে আমাদের মুনাফা, ইনভেস্টমেন্ট, মুদ্রাস্ফীতি, কত টাকা অর্জন করতে হবে এবং কত টাকা আমার মুদ্রাস্ফীতি হবে, এই জিনিসটা ক্যালকুলেশন করতে হবে। এবং আপনি আজকে যেই টাকাটা যদি আরো গভীর ক্যালকুলেশন করতে যান, তাহলে প্রতি মাস টু মাস, মান্থ টু মান্থ আপনাকে অ্যানালাইসিসটা করতে হবে। গত মাসে আমাদের মুদ্রাস্ফীতির হার কেমন ছিল, এই মাসে মুদ্রাস্ফীতির হার কেমন ছিল, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।